এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই কোল মাইন অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আমি সংলাপ, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে স্কুল এবং জেলার নাম উজ্জ্বল করেছে প্রতিম ঘোষ। হুগলি জেলায় শ্রীরামপুর শহর যেমন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ও কৃষ্টি শহর, এই শহরে বেশ কিছু স্কুল আছে যেখান থেকে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা ভালো ফল করে। সেই রকম একটি স্কুল শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র প্রতিম ঘোষ 469 নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছেন এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এই কৃতি প্রতিম। প্রতিমের ইচ্ছে ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হবে, সেজন্য সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছে। প্রতিম বলেন, পড়াশোনাটাকে খেলার ছলে নিয়ে পড়াশোনা করেছেন, নির্দিষ্ট কোনো টাইম ছিল না পড়ার, তবে বেশিরভাগ সময় রাত জেগে পড়াশোনা করতে ভালো লাগতো তার। মানে অতটাও যে সবসময় পড়লেই রেজাল্ট হবে বা একদম নিজেকে ঘরবন্দি করলেই যে রেজাল্ট হবে এরকম কোনো ব্যাপার না। চারিদিকের সাথে মিশে খেলাধুলার মাঝখানে পড়াশোনা করলেও রেজাল্ট হয়। আমিও খেলাধুলা করেছি বন্ধুদের সাথে, ফোনেও গেম খেলি, খেলাও দেখি রাতে জেগে, সব কিছু না যেয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই যায়। মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রতিম, বাবা মা ছেলের এই সাফল্যে খুব খুশি। প্রতিমের এই সাফল্যে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শোভা হাজরা তাকে ডায়েরি ও পেন উপহার দেয়। বাবা মা ছেলেকে মিষ্টি খাইয়ে দেন। আমি তো খুবই গর্বিত। ও যেরকমভাবে পড়তো, সারাদিন ধরে টিভি দেখে, খেলা দেখে, এইসব করে পড়তো, আমি ভাবতে পারিনি যে ও এত ভালো একটা রেজাল্ট করবে। তবে আমি খুব গর্বিত। এই মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রতিম আগামী দিনে তার প্রতিভাকে কতটা বাস্তবায়ন করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁশের কাজে পড়েছে ভাটার টান, প্রায় বন্ধের মুখে বাঁশ শিল্প, তাই এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদের মাথায় হাত। কালনা 2 নম্বর ব্লকের নিউ মধুবন এলাকা। এখানকার বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত। কেউ কেউ 40 থেকে 50 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাঁশের কাজের জিনিসপত্র বিক্রি করেন তারা। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের কদর বেড়ে যাওয়াতে এই হাতের কাজের জিনিসের কদর অনেকটাই কমেছে। তেমন একটা বিক্রি হচ্ছে না বাঁশের তৈরি জিনিসপত্র। প্লাস্টিকের কুলোঝুড়ি ও আনুষঙ্গিক আরও নানান জিনিস কম দামে বাজার ছেয়ে যাওয়ায় বিক্রি কমেছে। ফলে কানলার নিউ মধুবন এলাকার বাসিন্দারা যারা বাঁশের কাজের সঙ্গে যুক্ত, তাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কোনো রকমে দিন গুজরান করছেন তারা। এখন প্লাস্টিকের ব্যবসা চলছে, বাঁশের এখন ব্যবসা ভালো হচ্ছে না। মেলা বাজারে হলে হয়, না হলে হচ্ছে না, নাহলে হচ্ছে না। এই যে সংসার চলছে আপনাদের? চলছে সেটা। নানান দিকে প্লাস্টিকের কুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকের বিড়ি বাঁধা কুলো তৈরি হচ্ছে। এইগুলোতে আমাদের বিড়ি বাঁধাগুলো যদি আমরা 50 টাকা বিক্রি করি, ওরা 30 টাকা বিক্রি করছে, তাহলে আমাদের ঘাটতি তো হবে। তো এই ক্ষেত্রে সংসার চালাতে কতটা অসুবিধা হচ্ছে এখন? অনেক মানে যে জায়গায় ধরুন এক কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, আমাকে নিশ্চয়ই 300 টাকা ইনকাম করতে হবে আমার মতন লক্ষ্যে, তবে বাড়িতে হয়তো 200 টাকার খরচা আছে। হতাশা গ্রাস করছে শিল্পীদের। তাদের মনে একটাই ভয়, হয়তো কোনো একদিন এই বাপ কাকার শিল্পকে বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে না খেয়ে মরতে হবে। শিল্পীদের আবেদন, তাদের এই করুণ অবস্থায় যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায়, সুযোগ সুবিধা দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে তাদের শিল্প, বেঁচে থাকবে দারিদ্র্যের অন্ধকারে ডুবে যাওয়া কয়েকটি পরিবার। বাঁশের কাজের ব্যবসা এখন কতটা চলছে আপনার? ভালো না, কারণ আমাদের বাঁশের কাজের ব্যবসা ভালো চলে না। তাহলে এখনো তো বানাচ্ছেন আপনারা? ওই কি করবো, পেট তো আছে, খাবো কি? সরকারি কোনো সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের? না, ওই যে লক্ষ্মী ভান্ডার দেয় 1000 টাকা করে, ওই তাছাড়া কিছু। এই বাঁশের কাজের উপরে কোনো কিছু দিয়েছে? না, বাঁশের কাজের উপর। এগুলো বিক্রি করতে করতে কোথায় যান? ওই কলকাতায় যায়, আমাদের বড় বাজারও নেয় পাইকারি, সময় গ্রামেও যায়। গ্রামে বিক্রি হয়?
টুকটাক হয়, আগেকার মতন হয় না। এখন প্লাস্টিক উঠে বলতে আগেকার মতন হয় না, টুকটাক যারা 12 মাস নিয়েছে তারাই 2-1টা নেই, তাছাড়া নেই। চোখে মুখে এদের হতাশা, জরাজীর্ণ শরীরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এখন দেখার এদের জীবনের অন্ধকার মুছে দিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারের পক্ষ থেকে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মা দিবসে মায়ের পুজো করে জওয়ানদের জন্য প্রার্থনা করার প্রয়াস খুদেদের, এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রাথমিক বিদ্যালয়। অর্জুনজোড়া গ্রামে ভূতের আতঙ্ক যেন। মাতৃদিবস উপলক্ষে বিদ্যালয়ে মা পুজো করলো খুদেরা, মায়ের পা ধুইয়ে পায়েস খাওয়ালো পড়ুয়ারা। অভিনব এই ছবি দেখা গেল ধূপগুড়ির বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে। তবে শুধু মায়েদের শ্রদ্ধা জানানো হয়েছে তাই না, ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অভিনবভাবে মা দিবস পালন করলো ধূপগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়। মা পুজো করতে বিদ্যালয়ে প্যান্ডেল বানিয়ে মায়েদের আমন্ত্রণ জানানো হয় বিদ্যালয়ে। দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, তাদের সামনে নিচে বসে সন্তানরা। প্রথমে মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দেওয়া হয়, এরপর হাত জোড় করে শপথ বাক্য পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক। আমি সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকব। শপথ নেওয়ার পর মায়েদের পায়েস খাইয়ে দেন সন্তানরা, সন্তানদেরও পায়েস খাওয়ান মায়েরা। পাশাপাশি পেহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করেছে ভারত, দেশের সেনা জওয়ানদের সুস্থতা কামনার প্রার্থনাও করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের 5ম বর্ষ মা পুজো উৎসব, এটা নিয়ে 5 বছর হলো আমাদের। আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা, তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তারপরে অপারেশন সিন্দুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে, তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান। তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন, তাই সেই সমস্ত মায়েদের প্রতি প্রথমে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করলো। জানা গিয়েছে ধূপগুড়ির এই বিদ্যালয়ে প্রতি বছরই মাতৃদিবস উপলক্ষে মা পূজার অনুষ্ঠান হয়ে থাকে। পেহেলগাঁওতে যেভাবে ভারতবাসীদের জঙ্গিরা হত্যা করেছে তার প্রতিবাদ জানান বিদ্যালয়ের শিক্ষকরা এই অনুষ্ঠানের মাধ্যমে। ছোটবেলা থেকে মায়েদের প্রতি শ্রদ্ধা বাড়াতে এবং শিশুদের কিভাবে গাইড করা দরকার বাড়িতে, সেই উদ্দেশ্যেই এই অভিনব ভাবনায় মা পুজো করার আয়োজন করা হয় এই বিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পিছুই ছাড়ছে না সেখানকার গ্রামবাসীদের। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও কিছুতেই বুঝতে চাইছেন না সেখানকার স্থানীয় মানুষরা। অর্জুনজোড়া গ্রাম, দিনের বেলাতেও যেন রাতের নীরবতা, চারপাশে থমথমে পরিবেশ, মানুষের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ স্পষ্ট। অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল, তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে। এলাকার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে। ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে। দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে। কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে? স্থানীয় মানুষের একাংশের দাবি, কেউ বা কারা গ্রামে এই গুজব ছড়িয়েছে, যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি। মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে, তাহলে কি হতে পারে? এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কিভাবে? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়ান দিছে গল্প বলে বলে। কেন? যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরেছিল, তাতে লাভটা কি? নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই। 3-4 বার এটা দিয়ে আপ এন্ড ডাউন করছে, আজ পর্যন্ত কিছু দেখি নাই। রাতেও দিনও 24 ঘন্টা আমরা টাইম ঠিকান নাই, আসা যাওয়া করছি, এখনো কোনো দেখি নাই। এটা লাভ তো কিছু নাই, ক্ষতি আছে। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা। এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে
ভূতের আতঙ্ক কাটবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা প্রথম জাতীয় সড়ক নির্মাণ, রেল পরিকাঠামো, সেতু নির্মাণ বা আবাসন, ওপেন কাস্ট মাইন্স হোক বা পরিবহন, এই সংস্থার জুড়ি মেলা ভার, নিরলস প্রচেষ্টা আর কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 16/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝাই ট্রাক থেকে উদ্ধার প্রায় 240 কেজি গাঁজা, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। 6 নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া 25টি প্যাকেটে মোট 232 কেজি 140 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক চালক দক্ষিণ দিনাজপুরের রমেন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সে জানায় গাঁজা লোড হয়েছিল ছত্তিশগড়ের বিলাসপুর থেকে। এরপরে গ্রেপ্তার করা হয় ট্রাক ড্রাইভারকে। কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী একাধিক অপারেশন জারি আছে, যার মধ্যে অন্যতম মাদক কারবার এবং তার থেকে উপার্জিত অর্থে সন্ত্রাসবাদীদের অর্থভাণ্ডারকে নির্মূল করা হয় বলেই অভিযোগ। সে কারণেই দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্য এসেছে রাজ্য পুলিশের। ঝাড়গ্রাম জেলা পুলিশের কাছেও গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য থেকে গাঁজা পাচারের। সেই মতো অভিযানে নামে পুলিশ। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বাংলায়। পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে, তবে ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার আতঙ্কের ছায়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছেন বসবাসকারীরা। নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যাটা ক্রমশ বাড়ছে। সীমান্তবর্তী বাসিন্দাদের অভিযোগ, এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাদের মদতেই বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভুয়ো ভারতীয় প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথি। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার যে কোনো মূল্যে বাংলাদেশিদের ভারতে ঢোকা বন্ধ করুক, তা না হলে কাশ্মীরের মতো নদিয়াতেও যখন তখন ঘটতে পারে জঙ্গি হামলা। কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফকে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া, এবং রাজ্য সরকারেরও উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিগত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি। রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300-রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে এই অনুপ্রবেশকারীর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। নিরাপত্তা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, কারণ বর্ডার লাইনে যারা বসবাস করে বা পার্শ্ববর্তী 2-3-5 কিলোমিটার যারা বসবাস করে সেই মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিএসএফ তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতো তাহলে তো আজকে অনুপ্রবেশ ঘটতো না। আজকে তো অনুপ্রবেশ না ঘটলে তো আজকে এই যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনা ঘটতো না। সেই এলাকার মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তায় ভুগছে, যে তাদের কোনো নিরাপত্তা নেই। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপির পাল্টা দাবি, দিদির বাংলায় এখন সন্ত্রাসীরা পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, ফলে এটা হচ্ছে।
এখন জঙ্গিরা আশ্রয়স্থল একমাত্র পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে। কি সীমান্ত অবিলম্বে বেড়া দিতে হবে এবং অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে এই জঙ্গি জেহাদি যারা শক্তি তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কয়েক হাজার পরিবারের মধ্যে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার ঠিক কোন পদক্ষেপ নেয় তাদের নিরাপত্তা রক্ষায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে আজ এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। চব্বিশ বছর পদার্পণ করছে আমাদের এক্সপ্রেস নিউজ। তার জন্য যারা যারা এক্সপ্রেস নিউজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং দর্শকদের বলবো যে অবশ্যই এক্সপ্রেস নিউজ দেখবেন। আর আমি তো দেখি, আপনারাও দেখবেন। খুব ভালো থাকবেন। অল দ্য ভেরি বেস্ট। প্রথমেই এক্সপ্রেস নিউজের যারা উদ্যোক্তা এবং যারা এই কমিটির মধ্যে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এক্সপ্রেস নিউজ যেভাবে খবর পরিবেশন করে সেটা সত্যিকারেরই মানুষের কথা তুলে ধরে। এই চ্যানেলের অনেক চ্যানেলের জন্য আগামী দিনের জন্য শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আরও বছরের পর বছর এই চ্যানেল স্বনামধন্যের সঙ্গে চলতে থাকে। এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, যারা সাংবাদিক, দর্শক সকলকে শুভেচ্ছা জানাই। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম 23 থেকে 24-এ পদার্পণ করছে, এটা অত্যন্ত খুশির খবর। তারা নির্ভীকভাবে নিরপেক্ষভাবে খবর পরিবেশন করুন, প্রান্তিক এলাকার মানুষের কথা তুলে ধরুন, বিভিন্ন মানুষের বিপদের কথা জনসমক্ষে নিয়ে আসুন, এটাই প্রত্যাশা করব। অনেক অনেক শুভেচ্ছা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।